হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব বৃত্তীয় গতির কোশ্চেনগুলা, এমসিকিউ কোশ্চেন। চলো একে একে কোশ্চেন আলোচনা করা যাক। আর আলোচনা করার সাথে সাথে আমরা এখানে ওয়ার যে থিওরি পার্টটা সেটাও সাথে সাথে আলোচনা করে নেব। ক্লিয়ার? চলো একে একে প্রশ্ন আলোচনা করা যাক। তো চলো বৃত্তীয় গতি এমসিকিউর প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কোনটা হবে? অপশান। তো চলো এইটা জানার আগে একটা জিনিস জানা যাক, সেটা হচ্ছে কি আমরা আগে পড়েছি, সেটা হচ্ছে রৈখিক গতি। কি পড়েছি? রৈখিক গতি। আর এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি। তো রৈখিক গতির ক্ষেত্রে কি, রৈখিক গতির ক্ষেত্রে হয় যে সরণ হয় সেটা হয় এস। বৃত্তীয় গতির ক্ষেত্রে সরণটা যেটা হয় সেটা বলে কৌণিক সরণ, সেটাকে বলা হয় থিটা। থিটা দ্বারা কৌণিক সরণ, এটা হচ্ছে রৈখিক সরণ বলতে পারো। রৈখিক গতির ক্ষেত্রে যে বেগ হয় সেটাকে লেখা হয় ভি দ্বারা। বৃত্তীয় গতির ক্ষেত্রে যে বেগটা হবে সেটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা। রৈখিক গতির ক্ষেত্রে যে ত্বরণ হয় সেটা হচ্ছে এ, আর বৃত্তীয় গতির ক্ষেত্রে যে ত্বরণ হয় সেটা হচ্ছে আলফা, কৌণিক ত্বরণ। এইবার আসছি ফর্মুলা, যে সরণ যদি হয় এস তাহলে রৈখিক বেগ সমান কী হবে? সরণ বাই সময়। বৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগা অর্থাৎ কৌণিক বেগ সমান কী হবে? কৌণিক সরণ বাই সময়। দেখে না, এর ক্ষেত্রে হয় এসআই, এর একক কী হবে? সেন্টিমিটার বা মিটার, আর এটা সেকেন্ড। আর কৌণিক সরণের যে একক হয় সেটা হয় রেডিয়ান, যেহেতু এটা অ্যাঙ্গেল থিটা বটে, একটা কোণ, সেই জন্য এটা রেডিয়ান এককে লেখা হয়। আর এটা সেকেন্ড, অর্থাৎ একক কী হবে? রেডিয়ান পার সেকেন্ড। একক হবে রেডিয়ান পার সেকেন্ড। দেখো ওই এককটাই দেওয়া আছে, রেডিয়ান পার সেকেন্ড একক। তো চলো বাইর করতে হবে, বাইর করা যাক। দেখো তো একটি চাকা মিনিটে 3 মিনিটে, অর্থাৎ সময় কত দেওয়া আছে? সময় টি সমান দেওয়া আছে 1 মিনিট। তো এটাকে কিসে কনভার্ট করতে হবে আমাকে? সেকেন্ড। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। ক্লিয়ার? এইবারে চাকাটি কতবার ঘুরছে? 300 বার ঘুরছে। চাকাটি এইভাবে সার্কেল কমপ্লিট করছে, এক পাক ঘোরা, টোটাল এক পাক ঘোরা মানে কত? 2 পাই। কবার ঘুরছে? 300 বার। অর্থাৎ থিটা সমান কত হবে? থিটা সমান হবে 2 পাই ইন্টু 300। ক্লিয়ার? চলো এইটি একটা ফর্মুলা লেখা যাক, এখানে বানানো যাক। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে থিটা সমান n ইন্টু 2 পাই। দেখো থিটা অর্থাৎ কৌণিক সরণ সমান আগে 300টা এদিকে দেওয়া যাক, 300 ইন্টু 2 পাই। এটা ঘাটাও। ফর্মুলা কি? কৌণিক সরণ কত হবে? কৌণিক সরণ হবে n, যতবার ঘুরছে ইন্টু 2 পাই। একবার ঘোরা মানে হচ্ছে 2 পাই। 2 পাই মানে কত? 2 ইন্টু পাই মানে 180 ডিগ্রি, 2 পাই মানে 360, 1 পাই মানে কত? টোটাল মানে কত? 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই। আর কবার ঘুরছে? 300 বার, অর্থাৎ 300 দিয়ে তাকে গুণ করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা, এটা তোমরা মাথায় করে নোট করে রাখবে এটা। ঠিক? তো এটা গুণ যদি করি তো আমাদের কত আসছে? দেখো 600 পাই আইলো। এবার আমাদের কি বার করতে বলছে? এখানে বার করতে বলছে কৌণিক বেগ। কৌণিক বেগ, তো কৌণিক বেগের ফর্মুলা কি বলে? ওমেগা। অতএব কৌণিক বেগ ওমেগা সমান কত হবে? থিটা বাই টি। থিটা হচ্ছে 600 পাই আর টি হচ্ছে 60.06 10 পাই। অপশান কোনটা? অপশান এ। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলছে? বলছে M1 আর M2 ভরের দুটি বস্তু যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে। বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগলে তাদের কৌণিক বেগের অনুপাত। ঠিক? তো ধরছি দুটা বৃত্ত, একটা বৃত্ত আর একটা বৃত্ত। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ক্লিয়ার? বৃত্তপথের সময় আর দুটা বস্তু আছে, সেই বস্তুর ভর হচ্ছে, একটার ভর হচ্ছে M1 আর একটার ভর হচ্ছে M2।
তো বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকে সম্পূর্ণ করতে মানে কি এক পাক ঘুরে আসতে, এইটা এক পাক ঘোরা মানে এইখানে থিটা কত হইল, থিটা হচ্ছে 2π, এইখানে থিটা কত 2π, এক পাক ঘুরছে অর্থাৎ কৌণিক সরণ কত 2π লাগলে তাদের প্রত্যেকের একই সময় লাগলে, সময় মানে ঘুরতে টোটাল যদি সময় লাগে এর ক্ষেত্রে টি, এর ক্ষেত্রেও টি সময় লাগে। তো বলছে কৌণিক গতিবেগ মানে কি ওমেগা, তো ওমেগার মান কত হবে, ওমেগার মান হবে ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি, তো দ্যাট ইকুয়াল 2π বাই টি। এইখানে কত হবে, এইখানেও হবে ওমেগা সমান হবে 2π বাই টি। ক্লিয়ার? এইখানে তো কোনো ভরের আর ব্যাসার্ধের কোনো কনসেপ্টে আসছে না, কারণ এখন আমরা শুধু কৌণিক গতিবেগ শুধু আনছি, কৌণিক গতিবেগ ওমেগা সমান থিটা বাই টি। দেখো 2π বাই টি, এটা 2π বাই সেম। তো যদি এটা ওমেগা 1 লি, তাহলে থিটা 1 লিখছি, এটা থিটা 1 লিখছি, এটা থিটা 2 লিখছি, আর এটা ওমেগা 2 লিখছি। ক্লিয়ার? এইভাবে তো দুটো সেম, অতএব কি আসছে ওমেগা 1 ইজ টু ওমেগা 2 সমান হচ্ছে সেম, অর্থাৎ 2π বাই টি ইজ টু 2π বাই টি, দ্যাট ইজ টু 1 ইজ টু 1, দ্যাট ইকুয়াল টু 1 বাই 1, দ্যাট ইকুয়াল টু 1। অপশান ডি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, কোন বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করলে তার ত্বরণ পরিধি বরাবর, স্পর্শক বরাবর, ব্যাসার্ধ বরাবর না শূন্য। দেখো তো মনে করো একটা বৃত্তপথ আছে, এই বৃত্তপথে একটা বস্তু, ধরো এই বস্তুটা এইভাবে ঘুরছে, কিভাবে ঘুরছে, এইভাবে। ক্লিয়ার? বস্তুটা ঘুরছে, ঠিক। তো বস্তুটা যখন ঘুরবে সমদ্রুতিতে, অর্থাৎ তার আমরা যখন দ্রুতিবার বেগ ধরে নিয়েছেন কত ভি, সমবেগে বা সমদ্রুতিতে এভাবে ঘুরছে। ক্লিয়ার? ঠিক। তো ঘুরতে ঘুরতে তার যখন সমদ্রুতি মানে কি, তার সব জায়গায় তার এই যে বেগটা সব জায়গায় সমান থাকবে। এইবারে কিন্তু তার একটা জিনিস এখানে নোটিস করার আছে, যে মানটা এর মান সব জায়গায় সমান হলেও তার বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক পরিবর্তন হবে। যেমন ধরো এই জায়গায় যখন এইভাবে ঘুরছে, তো তার দিকটা কোন বরাবর হবে, এইভাবে। যখন বস্তুটা 4টা পজিশন লিখছি, ধরো বস্তুর 1 2 3 4, এই 4টা পজিশনে এইদিকে বস্তু যেহেতু এই অভিমুখে ঘুরছে, সেই ব্যাগটা কোন দিকে হবে, এইদিকে। যেহেতু এইভাবে ঘুরছে, তো ব্যাগটা হবে এই অভিমুখে, এই অভিমুখে, এই অভিমুখে। অর্থাৎ যখন কোনো বস্তু বৃত্তপথে ঘুরে, তখন তার যে ব্যাগটা সেটা কোন হয়, স্পর্শ বরাবর হয়। কি বরাবর হয়, স্পর্শ বরাবর। ঠিক। কিন্তু আমরা এখানে ত্বরণ বলেছি, ত্বরণ বার করতে হবে, ঠিক। কিন্তু এর মানটা সব জায়গায় সমান হলেও এর দিক দেখো আলাদা আলাদা দিকে হয়েছে, একবার এইদিকে আরও বিভিন্ন বিন্দুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে হবে। মানে প্রত্যেকবার তাদের কি হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে। দিক পরিবর্তন হওয়ার জন্য তার মধ্যে ত্বরণ থাকবে। এর মধ্যে কি থাকবে, বস্তুর মধ্যে ত্বরণ। যদিও সেটি সমদ্রুতিতে ঘুরছে, তবুও তার মধ্যে ত্বরণ থাকবে, কারণ তার দিকটা পরিবর্তন হচ্ছে। তাই এর ত্বরণ কি হবে, এর মধ্যে কি ত্বরণ থাকবে, এর মধ্যে যে ত্বরণটা থাকবে সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। সেই ত্বরণটা কি, কেন্দ্রাভিমুখে। কোনো বস্তুকে কেন্দ্রের দিকে যেটা টানটা থাকে সেটা হলো অভিকেন্দ্র। তো অভিকেন্দ্র বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, সেইটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এই ত্বরণ থাকবে কার দিকে থাকবে, কেন্দ্রের দিকে। আর কেন্দ্র বরাবর কি কাজ করে, ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, তো এইটাই তো কেন্দ্রের দিকে, তো এইভাবে। তো উত্তরটা কি হবে, ব্যাসার্ধ বরাবর। ক্লিয়ার? ঘোরার দরুন তার মান ফিক্স থাকবে, কিন্তু তার অভিমুখ চেঞ্জ হবে। অভিমুখ চেঞ্জ হওয়ার জন্য তার মধ্যে ত্বরণ থাকবে, আর সেই ত্বরণটা কি ত্বরণ হবে, অভিকেন্দ্র ত্বরণ। আর অভিকেন্দ্র ত্বরণ কোন বরাবর কাজ করে, ব্যাসার্ধ বরাবর, কারণ অভিকেন্দ্র কেন্দ্রের দিকে, অর্থাৎ ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ বরাবর। ক্লিয়ার? চলো এইখানে যদি আমরা একটা ডাটা লিখি, এইখানে একটা ডাটা আমরা এখানে নোট করলি, অভিকেন্দ্র ত্বরণ, এই ত্বরণের মান কত হয়, অভিকেন্দ্র ত্বরণের মান হয়, মানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। দেখে নাও, অভিকেন্দ্র ত্বরণ মানে কেন্দ্রাভিমুখী যে ত্বরণটা হয় সেটার মান কি হয়, ওমেগা স্কোয়ার আর। ওমেগা স্কোয়ার মানে কি, যে বেগে ঘুরছে, যদি ই ওমেগা বেগে ঘুরে,
অ্যাঙ্গুলার বেগ অর্থাৎ কৌণিক বেগে যদি ওমেগা নিয়ে ঘুরে তাহলে ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে যদি ব্যাসার্ধ হয়, এটা আর যদি ব্যাসার্ধ হয়। আর যদি তার ভি বেগে ঘুরে তাহলে ভি স্কোয়ার বাই রৈখিক বেগ ভি যদি হয় তো ভি স্কোয়ার বাই আর হবে। ক্লিয়ার? এইটা। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে কি একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে। ঠিক, পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ আবর্তন করে তা হলো সমকৌণিক ত্বরণ ধরে নিতে হবে। তো চলো প্রথমে একটা চিত্র ড্র করা যাক। এইভাবে একটা সিলিং ফ্যানকে ঘুরছে, ঠিক, অন করার পর তো প্রথমে কি ছিল, সে স্থির ছিল কি নাই? ঠিক। আর 3 সেকেন্ড পরে 10 বার পূর্ণ আবর্তন করলো। ওকে, তো দেখো প্রথমে কি কি ডাটা দেওয়া আছে সেটা একবার নোটিস করো। ডাটা দেওয়া আছে প্রথমে যে সে এইভাবে ঘুরছে, বৃত্তীয় গতি বরাবর ঘুরছে, তাহলে তার প্রাথমিক কৌণিক বেগ কত হবে? 0। আমি তো বলেছি বৃত্তীয় গতির ক্ষেত্রে বেগটা যেটা ওমেগা হয়। আর এইখানে যে যত ফর্মুলা ছিল, যেমন ভি সমান ইউ প্লাস এ টি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলি বৃত্তীয় গতির ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। এইটা হয় ওমেগা 2 সমান ওমেগা 1 প্লাস আলফা টি, ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা, এসটা হচ্ছে থিটা, আর থিটা সমান হবে ইউ ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ঠিক, এইটা দেখে নাও, এখানে যেখানে ভি সেটা ওমেগা 2, যেখানে ইউ ওমেগা 1, এ আলফা বস, আর এস থিটা। ক্লিয়ার? এবারে দেখো ওমেগা 1 দেওয়া আছে, কত দেওয়া আছে? 0। তারপরে সুইচ অন করব 3 সেকেন্ড পরে, সময় দেওয়া আছে 3 সেকেন্ড পর 10 বার পূর্ণ আবর্তন করে, তো থিটা কত হবে? ফর্মুলা 10 × 2 পাই, তো কত হবে? 20 পাই। ওকে, এগুলো দেওয়া আছে। ঠিক, এখানে বলছে সমকৌণিক ত্বরণ, অর্থাৎ সে সবসময় 3 সেকেন্ড আর পরের 3 সেকেন্ড সে সমকৌণিক ত্বরণে ধরলি, সমকৌণিক ত্বরণটা ধরছি তার আলফা কৌণিক ত্বরণ। ঠিক, এইবারে দেখো প্রথম কেস, এই 3টা যদি ডাটা এইভাবে ডাটা দেওয়া থাকে তো আমরা কি করে বেরাবো? আমরা কি বেরাতে পারি? দেখো কোন সমীকরণটা লাগাবো। দেখো আমাদের থিটা দেওয়া আছে, ওমেগা 1 দেওয়া আছে, ওমেগা 2 দেওয়া নেই, ওমেগা 1 দেওয়া আছে, থিটা দেওয়া আছে, ওমেগা 1 দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তো এই ফর্মুলাটা লাগাবো আমরা। তো কি লাগাবো? যেহেতু থিটা সমান ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার হলো, ওমেগা 1 0, তো টার্মটা 0, থিটা আছে 20 পাই, দ্যাট ইকুয়াল টু হাফ আলফা তো আলফা ধরেই নিয়েছি, আর টি স্কোয়ার, টি কত দেওয়া আছে? টি হচ্ছে 3 স্কোয়ার 9, তো এটা হবে কত? আলফা সমান হবে 45 বাই 3 × 9 নিচে 9। ওকে, আলফা প্রথম পার্টটার জন্য আলফা আমরা পেয়ে গেলি। আলফার কত মান পালি? 45/9। এইবারে বলছে পরবর্তী 3 সেকেন্ডে, মানে আরও 3 সেকেন্ড ঘুরল, তারপরে আরও পরবর্তী 3 সেকেন্ডে সে কতবার পূর্ণ আবর্তন করবে? প্রথম 3 সেকেন্ডে সে 10 বার পূর্ণ আবর্তন করলে, তো পরবর্তী 3 সেকেন্ডে কত হবে? তো দেখো এখন তো আমরা ওমেগা 2 তো জানি না এখানে, তো আমরা এইটা নিয়েই কাজ করতে হবে, ওমেগা 1টা। তো আমরা কীভাবে করবো? যে সেম ফর্মুলা লাগাবো, থিটা সমান ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো এটা কি? থিটা, তো থিটা তো আমরা বাইর করতে হবে। ঠিক থাকলেও ওমেগা 1 0, মানে এটা আমরা লিখছি না, প্লাস হাফ আলফা কত বেরালি? 45/9 ইন্টু টি, এইখানে সময়টা কত নেব? পরবর্তী 3 সেকেন্ডে বলেছিল, তো এখানে যেহেতু আমি 0 থেকে মানে 0 থেকে মানে স্থির অবস্থা থেকে শুরু করছি, তো টোটাল সময়টা বাড়ি করবো কত? প্রথমে 3 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, 3 3 6, 6 স্কোয়ার। দেখে নাও এখানে আমরা যেটা এই কেসটা ডিসকাস করলি, এটা টি সমান মানে 3 সেকেন্ড, 0 থেকে 0 সেকেন্ড, আর এইখানে যে কেসটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে টি সমান 6 সেকেন্ড। অর্থাৎ আমরা এখানে যেটা বাইর করছি সেটা এখানে আমরা 3 সেকেন্ডে কতবার ঘুরল সেইখানটা আলফা বাইর করলে ঠিক আছে। এবার আমরা চাইছি যে 0 থেকে মানে প্রথম থেকে যখন স্টার্ট করছি 6 সেকেন্ডে, টোটাল 6 সেকেন্ডে, 3 + 3 টোটাল 6 সেকেন্ডে ও কতটা রিভলিউশন করছে, অর্থাৎ কতবার ঘুরছে। তো যত ঘুরবে তাহলে এই 10 বার 10 বার মাইনাস করলে আমরা পেয়ে যাবো যে পরবর্তী 3 সেকেন্ডে কত হইল। ক্লিয়ার? তো দেখো
তো এটা যদি আমরা করি তো কত হবে 6 ছক 36, হ্যাঁ, তো 45 ইন্টু 36 বাই 2 ইন্টু 9, 4 নাম 36, 2 দিয়ে কাটো 2, 40 দুগুণে 80 পাই। কত হইল 80 পাই। থিটা যদি 80 পাই হয়, থিটা যদি 80 পাই হয় তো মানে কতবার ঘুরবে এনটা বাইরাতে হবে। তো কীভাবে বেরাবো আমরা এইখানে বেরাচ্ছি। অতএব এন সমান কত হবে 80 পাই বাই 2 পাই কাটাইল 40, দ্যাট ইকুয়াল টু 40। অর্থাৎ সে শুরু থেকে মানে প্রথম থেকে টোটাল 3 + 3 6 সেকেন্ডে 40 বার ঘুরল, আর প্রথম 3 সেকেন্ডে সে 10 বার ঘুরেছে। অতএব পরবর্তী 3 সেকেন্ডে ঘুরবে 40 মাইনাস প্রাথমিক সমান আছে 30 বার। উত্তর হবে 30। দেখে নাও। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি চাকা মিনিটে 120 বার আবর্তিত হলে তার কৌণিক গতিবেগ কত। সে আগের মতোই অঙ্ক। তো কি হবে, মিনিটে বলছে, তো সময় কত দেওয়া আছে, সময় টি সমান দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। ঠিক। আর আবর্তিত হলে কতবার আবর্তিত হচ্ছে 120 বার। তো থিটা কত হবে, থিটা হচ্ছে এন মানে 120 ইন্টু 2 পাই, দ্যাট ইকুয়াল টু 240 পাই। তার কৌণিক গতিবেগ কত হবে, অতএব ওমেগা সমান হবে থিটা বাই টি। তো থিটা বাই টি যদি আমরা করি তো কত হবে এর মান 240 পাই বাই টি, টি মানে আছে 60, 24 মানে 4 পাই। উত্তর কত হবে 4 পাই। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাবে। 6 নম্বর প্রশ্ন দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে হলো। তো দেখো এটা ঘড়ি 12, 3, 6, 9। ঠিক। এই ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা। তো ঘন্টার কাঁটা কোথার থেকে মনে করো শুরু হচ্ছে, এইভাবে এক পাক ঘুরবে কেন নাই। ঠিক। তো দেখো, তো বলছে আমাদের এখানে কৌণিক বেগ বেরাতে বলছে। কী বেগ বলছে, কৌণিক বেগ মানে ওমেগা সমান কত হবে থিটা বাই টি। তো এখানে থিটা মানে কত 2 পাই, মানে এক পাক ঘোরা মানে কত 2 পাই। আর সময় কত, তো 1, 2, 3, 4 করে টোটাল ঘন্টার কাঁটা বলছে। দেখো ঘন্টার কাঁটা এক পাক ঘোরা মানে কত 12 ঘন্টা। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড 3600 সেকেন্ড। তো এত সেকেন্ড হবে কেন, কারণ আমরা আগে কী করতে হবে, দেখো থিটা সমান হবে 2 পাই আর টি সমান হবে 12 আওয়ার। 12 আওয়ার সমান 12 ইন্টু 3600 সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে কনভার্ট করতে হবে এককটাকে, সময়টাকে। ওই জন্য এটা করলাম। এবার ধরো কাটাকাটি করো, তো কাটাকাটি করলে কত হবে 6। তো পাই বাই 6 চোখ 3 0, পাই বাই 21600, অপশান ডি। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। 7 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 RPS কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে তার ত্বরণ হলো। তো দেখো বস্তুটা কি বৃত্তপথে ঘুরছে, এই বৃত্তপথে ঘুরছে। তো বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে আর কত, আর সমান দেওয়া আছে 25 সেন্টিমিটার। ঠিক। এইবারে দেখো কম্পাঙ্ক দেওয়া আছে বৃত্তাকার পথে 2 RPS কম্পাঙ্ক এন, কম্পাঙ্ককে ছোট এন দ্বারা লেখা হয়। এন সমান কত লেখা আছে 2 RPS। ক্লিয়ার। তো কম্পাঙ্ক যদি 2 হয়, ঠিক, তো কম্পাঙ্ক 2, তো বলছে তার ত্বরণ কত। তো যখন কোনো বস্তু বৃত্তপথে ঘুরে তখন তার ক্ষেত্রে ত্বরণ কাজ করে, সেই ত্বরণটা কত হয় এইটা বা এইটা। তো এখানে বৃত্তপথে ঘুরছে, তো আমাদের দরকার হবে এইটা ওমেগা। তো ত্বরণ কত হবে, তো দেখো অতএব ত্বরণ সমান হবে ওমেগা স্কোয়ার আর দেওয়া আছে, আর ওমেগা বাইর করতে হবে। তো ওমেগার ফর্মুলা কি জানি, ওমেগা সমান জানি 2 পাই
এন। আমরা জানি কি নাই ওমেগা সমান কত হয়, আর একটা ফর্মুলা ওমেগা সমান হয় 2πn, এনটা হচ্ছে কম্পাঙ্ক। তো যদি আমরা এখানে মানটা বসাই দিই তো কত হবে, 2 বসালে 2π × 2 দ্যাট ইকুয়াল টু 4π। ওমেগা কত আসছে 4π। ক্লিয়ার? তো বসাই দাও 4π তার হোল স্কোয়ার, আর ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হচ্ছে 25 সেন্টিমিটার, আর এখানে আমরা বলেছি মিটার পার সেকেন্ড এককে, এসআই এককে বলেছে। তো এটাকে আমরা এসআই এককে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 25/100 মিটার দ্যাট ইকুয়াল টু 1/4 মিটার। এটা কত হবে, এটা হবে ইন্টু 1/4। তো দ্যাট ইকুয়াল টু হবে 4 × 4 পাই স্কোয়ার ইন্টু 1/4, 4 4 গেল 4π স্কোয়ার। অর্থাৎ উত্তরটা কোনটা হবে, 4π স্কোয়ার, অর্থাৎ অপশান সি 4π স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? চলো 8 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, একজন ট্রাক চালক হঠাৎ তার সামনে একটি দেওয়াল দেখতে পেল। দেওয়ালের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য চালক কি করবে? সঙ্গে সঙ্গে ব্রেক কষবে, দ্রুত বৃত্তাকার পথে ঘুরে যাবে, এ ও বি উভয় প্রক্রিয়া করবে না, উপরে কোনোটি করবে না। চলো একটু জায়গার জন্য এই দাগটা আবার মোছা যাক, তোমরা এটা নোট ডাউন করে নাও। হ্যাঁ চলো, দেখো এইটা মনে করো একটা দেওয়াল আছে, ঠিক? একটা বাস এইভাবে এইদিকে, একটা ট্রাক যাচ্ছে, এই ট্রাকটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, সামনে দেওয়াল আছে, ঠিক? এবার দেখো মনে করি এইখানে থেকে তার দূরত্ব হচ্ছে এস, দূরত্ব কত, এস। তো যেমনি সে দেওয়ালটা দেখা পাবে সেমনি সে ব্রেক মারবে। ব্রেক মারলে প্রথম কাজটা আলোচনা করছি 1 নম্বরটা। তো সে ব্রেক মারছে, ব্রেক যেমনি মারবে তেমনি তার ধীরে 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 বেগ হ্রাস পাবে, হ্রাস পাতে পাতে এমন এক সময় আসবে যখন তার বেগ কী হবে, 0। অর্থাৎ তার প্রাথমিক বেগ ধরছি, মনে মনে আমরা ধরে নিচ্ছি, এইটা ধরে নিচ্ছি বেগ ধরছি ইউ, অন্তিম বেগ কত, ভি সমান ধরেছি 0, ঠিক? ধীরে ধীরে তার বেগটা হ্রাস পাচ্ছে, ঠিক? আমার দেওয়া আছে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। তো ওকে, তো প্রশ্ন হচ্ছে কি, এইখানে আমরা ধরে নিচ্ছি ধীরে ধীরে তার বেগ যেহেতু হ্রাস পাচ্ছে, তো ধরে নিচ্ছি তার মন্দন হচ্ছে এ গাড়িটা। ওকে, তো এই গাড়িটাকে থামাতে গেলে সেই গাড়িটাকে কত ব্রেক করতে হবে, ট্রাকটাকে কত, ট্রাক চালক ট্রাকটার উপর কত বল প্রয়োগ করবে যে জন্য মানে ব্রেক মারবে, যার জন্য কি হবে, যে ট্রাকটা স্থির হবে, সেটার জন্য বল প্রয়োগ করতে হবে। এফ সমান হবে এম ইন্টু এ। তো এখানে মন্দন হবে কারণ ত্বরণ নাই, কারণ এখানে ধীরে ধীরে তার ব্রেকটা হ্রাস পাচ্ছে। তো এবার এর মান বাইর করতে হবে। তো এর মান আমরা কি করে বাইর করব, তো দেখো এর মান বার করা যাবে, যে দেওয়া আছে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, এ দেওয়া আছে। এখানে টি এর কোনো গল্প নাই, অর্থাৎ আমরা কোন লাগাবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এর হচ্ছে মন্দন, মাইনাস চিহ্ন যেহেতু মন্দন আছে। এবার দেখো অন্তিম বেগ মানে 0, ইউ স্কোয়ার মাইনাস 2 × a × s। তো এখানে যদি আমরা এ বাইরে, তো এ সমান কী হবে, ইউ স্কোয়ার বাই 2s। এখানে বসাবো এফ সমান কী হবে, এম ইন্টু ইউ স্কোয়ার বাই 2s, দ্যাট উইল এম ইউ স্কোয়ার বাই 2s। তার মানে সেই ট্রাক চালককে গাড়িটা থামানোর জন্য এত বল প্রযুক্ত করতে হবে, ব্রেক করতে হবে, মানে এত বল প্রয়োগ, মানে ব্রেক দিলে, এত বলে ব্রেক দিলে সে কী হবে, ধীরে 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 সে গাড়িটা স্থির হবে। ক্লিয়ার? একটা কেস, এতটা বল প্রয়োগ করতে হবে। এবারে ধরো 2 নম্বর প্রশ্নটা আসা যাক। 2 নম্বর, দ্রুত বৃত্তাকার পথে ঘুরে যাবে। যদি সে ঘুরে যায় তো কি হবে, হয়ে যাচ্ছে সে দেখা পাইলো, কি দেখা পাইলো, যে এই জায়গায় আছে। তো সে কী করবে, এইভাবে যাওয়ার পরে এইভাবে ঘুরে যাবে, এইভাবে। আমি পুরাটা ড্র করছি, হয়তো এইভাবে ঘুরবে, কিন্তু যদি আমি পুরা বৃত্তটা ড্র করি তো এইভাবে হবে। আর না হয় যদি সে এইভাবে মুড়ে যায় তাও এইভাবে কমপ্লিট করবে কি না, অর্থাৎ বৃত্তাকার পথ তো এইভাবে হবে, সে বৃত্তাকার পথে এইভাবে ঘুরবে, এই যাওয়ার পরে সে এইভাবে ঘুরবে, তবে না সে দেওয়ালে ধাক্কা মারবে না। তো এই যে বৃত্তটা হবে, সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এই যে দূরত্ব, এই দূরত্বটাই হবে তার বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে
ব্যাসার্ধ হচ্ছে এস, ডিস্টেন্সটা এই দূরত্বটাই হবে তার ব্যাসার্ধ। আর বৃত্তপথে যখন কোনো বস্তু ঘুরে তার ক্ষেত্রে তাকে কত বল প্রয়োগ, কী বল কাজ করে, অভিকেন্দ্র বল। সেই অভিকেন্দ্র বলের মান কত হয়, এফ সমান হয় এম, তার ব্যাগ কত, ইউ স্কোয়ার আর বাই এস, এম ভি স্কোয়ার বাই আর হয়। তো এম ব্যাগের জায়গায় ইউ স্কোয়ার বাই আর, আর ব্যাসার্ধ তো এস। তো দেখো এইখানে আমরা দুটা বল, একটা বল হচ্ছে এফ সমান এম ইউ স্কোয়ার বাই এস, এইটা হচ্ছে কিসের জন্য, যখন বস্তুটা বৃত্তপথে ঘুরবে। মানে যদি ট্রাক চালক চায় যে আমি দেওয়ালটাকে ধাক্কা নাই দিব, তো আমাকে বৃত্তপথে ঘুরাবো গাড়িটাকে, তো বৃত্তপথে ঘুরাবার জন্য তাকে কত বল প্রয়োগ করতে হবে, এম ইউ স্কোয়ার বাই এস, এই বলটা প্রয়োগ করতে হবে। আর সে যদি চায় যে আমি এই দেওয়ালটায় ধাক্কা নাই দিব, তার জন্য ব্রেক মারবো, আর ব্রেক মারার জন্য তাকে কত বল প্রয়োগ করতে হবে, এম ইউ স্কোয়ার বাই 2s। তো দেখো এম ইউ স্কোয়ার বাই এস কমন আছে, তো এইটার মানটা আনলে এইটা হাফ আছে 1/2। দেখো তার মানে এই যে বলটা, এই বলটার মান হচ্ছে কম, মানে সে যদি ব্রেক কষে তো তাকে কম বল প্রয়োগ করলেই সে ইজিলি সে থেমে যাবে। কিন্তু তাকে যদি বৃত্তপথে ঘুরতে হয়, বৃত্তপথে এটা ঘোরাতে হয়, তাহলে তাকে বেশি বল প্রয়োগ করতে হবে। যত বল প্রয়োগ করছে তার দ্বিগুণ বল প্রয়োগ করতে হবে, কারণ না হাফ আছে। তো যদি এইটা ধরো, যদি মনে করি যে এম ইউ স্কোয়ার বাই এসটা যদি এক্স হয়, তো এইখানে কত হবে, x/2। এখানে যদি এক্স বল প্রয়োগ করা হয়, তো এখানে x/2 আধা বল প্রয়োগ করতে হবে। তো সুবিধা কোনটা হবে, আমার সঙ্গে সঙ্গে ব্রেক কষা, একদম সঠিক। সঙ্গে সঙ্গে যদি আমি ব্রেক কষি তো আমার সবলে সুবিধা হবে, কম বলে আমার বেশি কাজ হবে। তো আমরা কেন অতিরিক্ত বেশি ডবল বল প্রয়োগ করতে যাব? ক্লিয়ার, বুঝতে পারছো? ঠিক, এইটা হচ্ছে 8 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে। 9 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অলিক বল। তো অলিক বল কোনটি হবে, ঘর্ষণ বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল না মহাকর্ষ বল। তো আমরা তো বইয়ে পড়েছি যে অলিক বল হচ্ছে অপকেন্দ্র বল। তো কিভাবে, দেখো অলিক বল মানে কি, বাস্তব বল নাই হবে, যেটা বাস্তবে নাই হবে। ঘর্ষণ বল বাস্তবে পাই, যখন আমরা চলি তখন ঘর্ষণ হয় না। এই যে আমি বোর্ডটায় লিখছি, তো এটা ঘর্ষণ হচ্ছে কি নেই, তো এটা ঘর্ষণ বল। অভিকেন্দ্র বল কি, অভিকেন্দ্র বল হচ্ছে কেন্দ্রের দিকে আকর্ষণ বল, ওই বৃত্তাকার পথে এইভাবে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তো এটা একটা বাস্তব বল বলে। মহাকর্ষ বল যেমন হচ্ছে সূর্য, সান আর তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটাকে কি বলে, মহাকর্ষ বল। এইভাবে আরও বিভিন্ন রকম গ্রহের মধ্যে যে আকর্ষণ সেটা মহাকর্ষ বল। তো এইটা এই বল আছে। কিন্তু অপকেন্দ্র বলটা ফিল করা যায়, একে ফিল করা যাবে, কিন্তু একে বাস্তবে কোনো এর অস্তিত্ব নাই। কিভাবে, দেখো একটা এক্সপেরিমেন্টের সাথে চলো দেখা যাক যে কিভাবে অলিক অপকেন্দ্র বল একটা অলিক বল। ঠিক, চলো দেখা যাক। দেখো এইভাবে একটা সিস্টেম আছে, এই সিস্টেমের উপর কী করছি, এইভাবে একটি শিশিকে রাখা যাক। ঠিক, এইভাবে যদি আমরা একে ঘুরাই, অর্থাৎ বৃত্তীয় গতি করি, মানে বৃত্তীয় মোশন দিই, তো দেখো কী হবে। দেখছো এইভাবে যখন সে পুরা এইভাবে রোটেট হইল, কিন্তু এই সিসিটি নিচে গিচ্ছে না। কেন গিচ্ছে না, কারণ নিশ্চয়ই তবে তাকে কেউ চিপকায় রেখেছে এটাতে, বুঝতে পারছো কি নাই। তো সেইটাই হচ্ছে অলিক বল, অপকেন্দ্র বল। অভিকেন্দ্র বল নিচ দিকে টানছে তার এইদিকে, তো সে গিরাও কথা, কিন্তু সে গিচ্ছে না কেন, কারণ অপকেন্দ্র বল একটা অলিক বল যেটা, সেটা তাকে ওই ধারে চিপকায় রেখেছে, ওই ধারে একটা উপর ধারে। অপকেন্দ্র বলের অপোজিট ধারে, অপকেন্দ্র বল কোন দিকে, নিচের দিকে কাজ করছে। মানে বৃত্তাকার পথ যদি এটা একটা বৃত্তাকার পথ হয়, তো এইভাবে কেন্দ্রের দিকে কাজ করবে, তো তার বিপরীত দিকে অর্থাৎ এই ধারে। ওই জন্য এমন মনে হচ্ছে না যে সিসিটি এইটার কাঠের মধ্যে কী হয়েছে, চিপকে গেছে। ঠিক, তো এইটা হচ্ছে অপকেন্দ্র বল। ক্লিয়ার, এটা হচ্ছে কি অপকেন্দ্র বল। ওই জন্য অপকেন্দ্র বল একটি অলিক বল, একে ফিল করা যায় কিন্তু এর বাস্তবে কোনো অস্তিত্ব নাই, এই জন্য অপকেন্দ্র বল এটি অলিক বল। চলো লাস্ট এবং 10 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। লাস্ট প্রশ্ন দেখো বলছে কি, ঘূর্ণায়মান টেবিল ওমেগা কৌণিক বেগে ঘুরছে। কোনো মুদ্রাকে টেবিলের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে রাখলে মুদ্রাটি পিছলে যেতে শুরু করে। টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করলে মুদ্রাটিকে কেন্দ্র থেকে যে দূরত্বে রাখলে পিছলাতে শুরু করবে তা হলো। দেখো প্রথমে চলো দেখা যাক এই চিত্রটা। একটা টেবিল আছে, যে টেবিলটা মনে করো এইভাবে ওমেগা বেগে ঘুরছে। ঠিক, এইবারে টেবিলের কেন্দ্র থেকে অর্থাৎ সেন্টার থেকে 4 সেন্টিমিটার মনে করো, এটা ধরছি আর দূরত্বে কোনো একটা যদি কয়েনকে রাখা হয় এইভাবে,
যদি কেন্দ্র থেকে আর মানে ধরছি 4 সেন্টিমিটার মানে আর দূরত্ব ধরছি, আর দূরত্বে কোনো একটা যদি কয়েনকে রাখা হয়, ঠিক রাখলি, তো রাখা হলে কি হচ্ছে ধীরে ধীরে মুদ্রাটি পিছলিতে শুরু করছে, ঠিক আছে। টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করলে তো পরের কাজটা পরে আসবে, এই জিনিসটাকে বোঝা যায়। তো ধরো যদি কোনো একটা টেবিলে যদি ঘুরতে থাকে, টেবিলটা এইভাবে ঘুরতে থাকে রাউন্ড বৃত্তাকার পথে, আর তার মধ্যে যদি কোনো জিনিসকে রাখা হয় তো সে কী হয় মনে হয় না ছিটকে চলে যাচ্ছে। তো কেন হয়, তার কারণ হচ্ছে যখন টেবিলের মধ্যে রাখা হয় তখন সেই বস্তুর বাহির দিকে কাজ করে অপকেন্দ্র বল। কি কাজ করে? অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলের মান কত হয়? অভিকেন্দ্র বলের মানের সমান। তো অভিকেন্দ্র বলের মান কত? এম ওমেগা স্কোয়ার আর। তো ওই মানটাই সমান হয় এই যে দূরত্ব, ওইটাই ওইদিকে কাজ করবে, এম ওমেগা স্কোয়ার আর। অপকেন্দ্র বল ক্লিয়ার। আর যত দূরত্বে বস্তু কয়েনটা রাখা আছে তার দূরত্ব এম ওমেগা স্কোয়ার আর। তো এই দিকে অপকেন্দ্র বল কি করবে? একে বাহির দিকে ফেঁকার চেষ্টা করবে, টেবিলের বাহির দিকে, অপকেন্দ্র বল। কিন্তু কি হচ্ছে 4 সেন্টিমিটার দূরত্বে রাখার পরে মুদ্রাটি পিছলে যেতে শুরু করছে, বলছে পিছলিতে কি পিছলে যেতে শুরু করে, অর্থাৎ কি যাচ্ছে এবার পিছলিতে শুরু করছে, অর্থাৎ নিশ্চয়ই তাকে এই দিকে আটকে রেখেছে। সেই বলটা কি হবে? নিশ্চয়ই হবে সেটা কি টেবিলের ঘর্ষণ বল। এদিকে কি কাজ করবে? ঘর্ষণ বল। আর এটা কি ঘর্ষণ হবে? সীমাস্থ ঘর্ষণ হবে কি না? কারণ যাচ্ছে পৃথিবীতে শুরু করছে বলছে, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ। তো সীমাস্থ ঘর্ষণ, তো এই ঘর্ষণ বল কত হবে? তো মনে করলে এই ঘর্ষণ বলটা আছে এফ। সীমাস্থ ঘর্ষণ বল এইদিকে কাজ করবে আর এইটা হবে, তো আর সমান কত? 4 সেন্টিমিটার। ঠিক দেখে বুঝে নাও, একটা বৃত্তাকার টেবিল আছে, একটা ঘূর্ণমান টেবিল আছে যেটা ওমেগা বেগে ঘুরছে, তার মধ্যে যদি একটি কয়েনকে একটি কোনো মুদ্রাকে রাখা হয়, সেই মুদ্রাটিকে ধীরে ধীরে পিছলিতে শুরু করছে। তো পিছলিতে কেন শুরু করবে? তার কারণ হচ্ছে অপকেন্দ্র বল তাকে বাহির দিকে টানছে, এম ওমেগা স্কোয়ার আর। এই অপকেন্দ্র বলকে পিছলিতে শুরু করছে, নিশ্চয়ই তাকে কেউ এইদিকে বাধা করে রেখেছে, তার কারণ সেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বল অর্থাৎ কয়েনটা টেবিলের মধ্যে যে ঘর্ষণ বল হবে, সেই ঘর্ষণটাকে কী হচ্ছে পিছলিতে বাধা দিচ্ছে, ওই জন্য ঘর্ষণ বল। তো অর্থাৎ কী হবে? শুরু করছে, অর্থাৎ কি জাস্ট ওই সময় এফ সমান হবে এম ওমেগা স্কোয়ার আর। এই কন্ডিশনটা দুজনে মানে কয়েনটা স্থির হয়েছে, এর পরে হলেই তারপরে কয়েনটা ধীরে ধীরে কী হবে পিছলিতে শুরু করছে। এই কন্ডিশনটা মানে সীমাস্থ ঘর্ষণ বলতো, এফ সমান এম ওমেগা স্কোয়ার আর। এর পর একটু হলেই ধীরে ধীরে সে এদিকে ঘষ খেতে শুরু করছে, ক্লিয়ার। এইবার দেখো বলছে টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করলে, যদি এই টেবিলের বেগটা এই ওমেগাটাকে যদি দ্বিগুণ করে দিই, তো কেসটা কি? পরের কেস একটা হইলো। এইবারে যদি আমরা যদি করি এর ওমেগাটার জায়গায় যদি আমরা ওমেগাটাকে যদি 2 ওমেগা চেঞ্জ করে দিই, ডবল করে দিই, তো বলছে মুদ্রাটিকে কেন্দ্র থেকে যে দূরত্ব রাখলে পিছলেতে শুরু করবে ওই সীমাস্থ ঘর্ষণ। তো মনে করলি সেটাকে আর ড্যাশ দূরত্ব রাখা হয়েছে, এটা আর ধরলি তো মনে করো আর ড্যাশ। এবার কথা হবে আমি কিছু বুঝতে পারবো, এইদিকে হবে কি এদিকে হবে পরে দেখবো, রাখা যাক এখন আর ড্যাশ মনে করি ধরি আর ড্যাশ দূরত্ব আছে। তো এবার চলো ক্যালকুলেট করা যাক। তো এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও সীমাস্থ ঘর্ষণ সমান কি হবে? এম 2 ওমেগা স্কোয়ার আর ড্যাশ হবে কি না? কারণ এক্ষেত্রেও সীমাস্থ ঘর্ষণ পিছলিতে বলছে, দেখো পিছলিতে শুরু করবে, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ সমান কত হবে? এম ওমেগা স্কোয়ার আর 2 ওমেগা স্কোয়ার আর ড্যাশ। তো এটা যদি করো তো কী হবে? এম 4 এম ওমেগা স্কোয়ার আর ড্যাশ। আর এই ঘর্ষণ দুটো আপনার ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ মানে সেম হবে, ঘর্ষণ বলতে চেঞ্জ হবে না। তো অর্থাৎ কী হবে? এম ওমেগা স্কোয়ার আর সমান হবে 4 এম ওমেগা স্কোয়ার আর ড্যাশ, এম ওমেগা। এখানে আর ড্যাশ সমান হচ্ছে r/4, আর আর এর মান কত দিয়ে আছে? 4 সেন্টিমিটার, 4/4 দ্যাট ইকুয়াল টু 1 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুটাকে কথা রাখতে হবে এই জায়গায় 1 সেন্টিমিটার, মানে 1/4 মানে এই জায়গায় বস্তুটা রাখতে হবে। বাস্তব কথা, বস্তুটাকে কেন্দ্রের যত কাছে রাখবো, কারণ বেগটা যত বৃদ্ধি পাবে তত বস্তুটা কেন্দ্রের কাছে থাকবে, তবেই সে কী হবে যে এই অপকেন্দ্র বলটাকে সীমাস্থ ঘর্ষণ বল ক্যান্সেল করতে পারে। যত দূরে রাখবে তত অপকেন্দ্র বল বেশি কাজ করবে এবং সে তত কী হবে বাইরের দিকে সে ছিটকিতে শুরু করবে, ক্লিয়ার।
বাইরের দিকে সে যাতে শুরু করবে, ওই জন্য কী হবে, তাকে কেন্দ্রের দিকে রাখতে হবে, অর্থাৎ 1 সেন্টিমিটার কেন্দ্র থেকে। এইটা হচ্ছে উত্তর। তো অপশান কোনটা হবে? 1 সেন্টিমিটার। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি 10টা কোয়েশ্চেন তোমরা ভালো করে বুঝে গেছো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নিচে কমেন্ট করো। ঠিক? রাধে রাধে।